আমরা অনেকদিন পর হোমিও পাঠচক্র গ্রুপে এক হয়েছি। আহ তাদের জন্যই এই গ্রুপটা এখন আপাতত চালানো সম্ভব হচ্ছে। এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। হোমিওপ্যাথি পাঠচক্র গ্রুপে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার 14/12/2025। আজকে আমাদের আলোচনার বিষয় জে এইচ অ্যালেনের বই থেকে ক্রনিক মায়াজম অ্যান্ড রেপার্টরি বই থেকে আলোচনা হবে সাম অফ দ্য ওয়েজ ইন হুইচ এ সাপ্রেশন মে টেক প্লেস চ্যাপ্টার থেকে আলোচনা হবে। এই এই চ্যাপ্টার থেকে আগেও এই গ্রুপে আলোচনা হয়েছে, তো কিছু আহ, কিছু পোর্শন বাকি আছে, সেইটা আলোচনা হবে। প্লাস দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে গল্পের মাধ্যমে রোগী লিপি ও রুব্রিক নির্বাচন। স্যার দুটো গল্প দিয়ে দিয়েছেন, সেই গল্পের মাধ্যমে যে যে রুব্রিক গুলো আসবে আমরা সেটা করব। আলোচনা করবেন আমাদের অনেক স্যার উপস্থিত থাকবেন। তার মধ্যে অমরনাথ চক্রবর্তী স্যার, পার্থপ্রদীপ চৌধুরী স্যার, অর্ণব চক্রবর্তী স্যার আসবেন না মনে হয়। আরো বিশিষ্ট স্যারেরা থাকবেন এবং আপনারাও যারা যারা উপস্থিত থাকবেন তারাও আশা করছি সংযোজন করবেন। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। আর সকলে আনমিউট থাকবেন, ভিডিও ওপেন করবেন না। স্যার শুরু করুন। হোমিওপ্যাথি পাঠচক্র, এটা কিন্তু আমার বাড়িতে একটা ক্লাস হতো, বছর 5-এর ওপর ক্লাসটা হয়েছে, কিন্তু লকডাউনের পর থেকে দু একবার চালু হয়েও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দুটো মাত্র এপিসোড আমাদের হোমিও দর্পণে পাবো, আর বাকি এপিসোডগুলো অন্য ওই একটানা রেকর্ড করতে পারেনি। একটা এই দুটো তিনটে চারটে ভেগে রেকর্ড করেছে এবং সেটা কোনো ইউটিউব চ্যানেলে দেওয়া সম্ভব হয়নি, ফলে ওইগুলো লস হয়ে গেছে। ফলে এখন আমাদের হোমিও দর্পণে দুটো পাবো, আর এই স্টার্ট করলাম মাসে একটা দিন করে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের সর্বদিক থেকেই সুবিধা হবে। এবং আজকে ক্লাসটা একটা আমি অসাধারণ একটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি, বলতে খারাপ লাগে নিজের সম্পর্কে, মানে আমি সত্যি আজকে দেওয়ার জন্য রেডি হয়ে আছি, কারণ এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। এবং আমার যতদূর মনে হয় যারা একটু সিনিয়র প্র্যাকটিশনার্স আছে তাদের অনেক সুবিধা, অনেক তাদের কাছ থেকে আমি সহযোগিতা পাবো বলে মনে করি। তো আজকে আর এইটুকু বলে আজকে আলোচনা শুরু করছি। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই হোমিওপ্যাথি পাঠচক্রের পক্ষ থেকে, জানিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। আমাদের এর আগেই সাপ্রেশন নিয়ে আমাদের অনেক কিছু ক্লাস করেছি আমরা, রবার্টসের থেকেও করেছি, কিছুদিন আগেও একটা সাপ্রেশন থেকে করে আসলাম। এখন ব্যাপার হচ্ছে যে কোন মুডে কখন আমি কি বলবো আমি নিজেই জানি না। তা সাপ্রেশন ইজ দ্য হোল কজ অফ কমপ্লিকেটেড ডিজিজ, এটা বলে অনেকে চমকে যাবেন যে তাই তো মায়াজম তারা গেল কোথায়। মায়াজম তো আছেই, সাপ্রেশন তো হয়, সেখানে সাপ্রেশনের শুধুমাত্র সিমটম সাপ্রেশন আর মায়াজমও তো সাপ্রেশন। ফলে ব্যাপার হচ্ছে যে আমরা একটা কেস আমরা যখন দেখবো, যখন তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইনফেকশন। ইনফেকশনটা শুধুমাত্র যে ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন ব্যাপারটা এরকম নয়। ধরুন একজনের বাবা মারা গেছে, আপনি সেখান দিয়ে যাচ্ছেন, সে কাঁদছে, সেটা দেখেও কিন্তু আপনি ইনফেক্টেড হতে পারেন। ইনফেক্টেড হয়ে কি আপনার চোখে জল আসতে পারে, কান্না আসতে পারে, অসম্ভব কিছু না। এবার হচ্ছে কি, সেই কান্নার সঙ্গে সঙ্গে আসতে পারে, আবার রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবে তাই তো মানুষের জীবন, আজ আছে কাল নেই, এই ভাবতে ভাবতে কিন্তু আপনিও চোখে জল চলে আসলো। তার মানে কি, এই যে ইনফেকশনটা হলো, ইনফেকশনটা হওয়ার কিছু পরে, তৎক্ষণাৎ বা কিছু পরে যখন তারপরে তার সিমটম ম্যানিফেস্টেশন হচ্ছে, এর মধ্যেখানে যে পিরিয়ডটা যেটা, এটা হচ্ছে কি না ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ডের আবিষ্কার কিন্তু হ্যানিম্যানই করেছেন। হ্যানিম্যানই করেছেন, যদি যদি দেখেন আপনারা ওই ক্রনিক ডিজিজ পড়েন দেখবেন, সেখানে সেখানে সোরাকে কিন্তু শুধুমাত্র স্কিন ডিজিজের অর্থে তিনি ব্যবহার করেন নাই, সামগ্রিকভাবে সবকিছু গ্রহণের মধ্যে থেকেও সেটাকে ভাবতে হবে। এই গ্রহণ করছেন আমি, দ্যাট মিনস ইউ আর ইনফেক্টেড।
আপনি নিষ্ঠুরতা থেকে কষ্ট পাচ্ছেন, ইউ আর ইনফেক্টেড। শুধুমাত্র ওই ব্যাকটেরিয়া ভাইরাসের ব্যাপারটা নয়। তাহলে এখানে তিনটে জিনিস থাকছে, সেটা হচ্ছে কি না, একটা পিরিয়ড অফ ইনফেকশন, ইনকিউবেশন পিরিয়ড, তারপরে অ্যাপিয়ারেন্স। এই যে ব্যাপারটা আছে, ইনকিউবেশন পিরিয়ডটা কতটা লং, এটা একটা ফ্যাক্টর। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারটা কিভাবে করছে, স্লোলি না দ্রুত। এখন ব্যাপারটা হচ্ছে কি হয়েছে, যে কেসগুলোতে ওই ইনকিউবেশন পিরিয়ডটা যখন লং যখন হয়, তো তার অ্যাটাকটাও কিন্তু সাধারণত স্লোই হয়, সাধারণত স্লো হয়ে থাকে। ফলে আমাদের এই যে পেসটা, যেটা আক্রমণের পেস, প্রত্যেকটা ওষুধের একটা নিজস্ব পেস আছে। এই পেসটাকে কিন্তু আপনি বাদ দিয়ে করতে পারবেন, শুধু সিমটম দেখে চিকিৎসা হয় না। তাহলে এবার হচ্ছে কি, এইবার মূল জায়গায় আমি চলে আসি। হ্যাঁ, আজকে পড়তে গিয়ে আমার একটু আনন্দ হচ্ছে, কারণ একটা সময় চোখে দেখতে পেতাম না। আমাকে দীপেন, তারপর হচ্ছে মানিকলাল মন্ডল, কুণাল ভট্টাচার্য, এরা অনেকেই পড়ে পড়ে আমাকে সাহায্য করেছেন, আরো দু একজন হতে পারে। তা আজকে আমি নিজে পড়তে পারছি, এইটা হচ্ছে আনন্দের ব্যাপার। A disease process must be set up in the infected organism before a local and constitutional disease manifestation itself to the eye or senses of the observer. বলছে যে এই যে লোকাল যে রোগটা যেটা হবে, তার আগেই কিন্তু সে তার ইনফেকশনটা তার ভেতরে তার হতেই হবে। ইনফেকশনটা না হলে কিন্তু হঠাৎ করে সেটা হবে না। তার মানে কি, কারণ ছাড়া কোনো ঘটনা ঘটতে পারে না। হোয়াই? Because it is the life force that is disturbed and the organism, মানে আমাদের কথা বলছে, by virtue of the disturbances gives us a secondary or a tertiary processes, a secondary and tertiary change in that life action from the normal standpoint of action. Normal standpoint action যেটা হচ্ছে নর্মাল ভাবে যেভাবে মানুষ আস্তে আস্তে পরিণতির দিকে যায়, সেটার কথা বলছেন। এখানে বলছেন যে কি না, টার্সিয়ারি এবং সেকেন্ডারি অ্যাকশন। তার প্রথমটা কি হচ্ছে, প্রাইমারি অ্যাকশন। তাহলে এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই তিনটে হচ্ছে ঘটনা। এইটাকে যদি আপনারা না বোঝেন, আমি একটু মায়াজামের আলোকে আমি এই জায়গাটা একটু বোঝাবার আলোচনা করার চেষ্টা করছি। বোঝানো বলাটা বোধহয় উচিত হবে না, কারণ এখানে আমার থেকে অনেক জ্ঞানী চিকিৎসক উপস্থিত অবশ্যই থাকতে পারে। আমি খুব সংক্ষেপে বলছি, খুব ডিটেলস বলতে গেলে তাহলে তো আমি সোরানিই পড়ে থাকবো। সোরানি হলো 52-54টা আমার হয়ে গেল, সেটা তো বললে হবে না, আমাকে সংক্ষেপের মধ্যে শেষ করতে হবে সোরাসি প্রিসাইকোসিস। সেই জন্য আপনাদের হয়তো পিপাসা হয়তো মিটবে না, তবু আমি চেষ্টা করছি। ব্যাপারটা কিরকম হচ্ছে না, এই সোরা প্রাইমারি যে অ্যাকশন যেটা আছে, প্রাইমারি অ্যাকশন সোরা কি হয় না, বেসিকুলার এরাপশন, তার সঙ্গে ইচিং থাকবে এবং বার্নিং। এইটা হচ্ছে মূল বিষয় সোরার। এটা প্রাইমারি ব্যাপারটা হলো। এবার এই যে প্রাইমারি যে ব্যাপারটা হলো, এইটা প্রাইমারি আপনি খুব কম পাবেন বর্তমান যুগে। বর্তমান যুগে এরকম পাওয়া খুব মুশকিল আজকাল। আমরা প্রথম দিকে আমরাও পেয়েছি, আজকে ধরুন 40 বছর প্র্যাকটিস হলো, তো প্রথম দিকে পেয়েছি আমরা, কিন্তু এখন পাওয়া খুব, কি বলবো, বছরে একটা দুটো পেলে আমরা খুশি হই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আপনার প্রাইমারি। এবার এটাকে আপনি সাবটেস্ট করলেন, সে মলম দিয়ে করুন বা হোমিওপ্যাথিক পোটেন্সি ড্রাগ দিয়ে করুন। পোটেন্সি ড্রাগ দিয়ে সাবটেস্ট করা তো আরো ডেঞ্জারাস, মলমের থেকে আরো বেশি ডেঞ্জারাস। কারণ মলমের তবু আমরা ফেরত আনতে পারি, পোটেন্সি হায়ার পোটেন্সি দিয়ে যারা সাবটেস্ট করে তাদের ফেরত আনা খুব মুশকিল, সারাতেও পারি না অনেক সময়। খুব কপাল ভালো না থাকলে তারা সারে না। অন্য কোনো রুট যদি খুলে যায় তার ওই এলিমিনেশনের, মানে অন্য রুট দিয়ে তার কিছু হয়ে গেলে বেঁচে গেল। যেমন ধরুন একটা একটা কেসের বলছি, সোরাইসিসের কেসের কথা বলছি। সোরাইসিসের কেসে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কিরকম না, তাকে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়ার পর খুব একটা যে ইমপ্রুভমেন্ট হয়েছে এরকম ব্যাপারটা না, হঠাৎ করে তার কি হলো, মাড়ি ফাড়ি গুলো সব পুড়ে গেল। হ্যাঁ, তারপর ইয়েতে দেখালো, বলে ওটা ডেন্টাল ফিস ছিল। তখন সে বলছে যে আমার বহু বছর আগে এরকম হয়েছিল, হোমিওপ্যাথি ডাক্তার সারিয়েছিল। কি দিয়ে সারিয়েছেন আমি জানি না। সেই ফিস্চুলাটা বেরিয়ে আসার পর অনেক অনেক আমি বলি এটা সহ্য না করতে পারলে তোমার ওটা সারবে না।
এবার তুমি ঠিক করো কোনটা করবে। ওই ডাক্তারবাবু আমি তো খেতে পাচ্ছি না, বলে লিকুইড খাও। প্রায় মাসখানেক নরক যন্ত্রণা ভোগ করে সহ্য করেছে, ভয়ে ভয় সহ্য করে, কারণ ওই যে সোরাইসিসের অবস্থা, তার গোটা শরীরে সোরাইসিসে, বিয়ে তার করতে পারছে না। কে বিয়ে করবে, বিয়ে করলে বিয়ে ভেঙে যাওয়ার ভয় আছে। তা কেসটা কিন্তু ওইটা ওইটা দিয়ে গেল। তারপর কি হলো, তার কানে পুঁজ আসলো। কানে পুঁজটা কিন্তু তার ছোটবেলায় ছিল, সেটা তার মা আমাকে পরবর্তীকালে জানিয়েছে, যেটা রেকর্ডিং এর সময় আমরা পাইনি। তাহলে এই যে ফিস্চুলার যে ব্যাপারটা যেটা হলো, এটা কিন্তু সে অলরেডি এটাও পাইনি রেকর্ডিং এর সময়। এখন এই যে তার সোরাইসিস হলো, এটা তো নিশ্চয়ই এখানে সাপ্রেশন তো একটু আছে। তাহলে এই যে সাপ্রেশনের জায়গাগুলো ফেরত আসলো বলে তার হলো। এবং তার হিস্ট্রি নিয়েছি, ছোটবেলায় এরকম হতো, নারাঙ্গা টাইপের হতো, ভেসকুলার অ্যাপশন হতো, এগুলো সব গল্পগুলো পেয়েছি তার মায়ের কাছ থেকে পরবর্তীকালে, প্রথমে পাই। যাই হোক, তা এরকম আমরা অনেক কিছু পাই, অনেক কিছু পাই না। ফলে এলিমিনেটিং প্রসেস যদি কোনোভাবে চালু হয়ে যায়, লাক যদি ভালো থাকে, তাহলে সে বেঁচে গেল। তা এটা গেল। এবার হচ্ছে কি, সোরাকে যখন আমরা সাপ্রেস করবো, তার সেকেন্ডারি স্টেজে চলে গেল। এই সেকেন্ডারি স্টেজে চলে গেলে পরে তখন তার কি হবে, অ্যাংজাইটি হবে, হ্যাঁ, ফিয়ার অফ ডেথ হবে, টিমিডিটি হবে, হ্যাঁ, এই টাইপের তার মেন্টাল স্টেটে আসবে। তাহলে এই যে অ্যাংজাইটি বলুন, অ্যাপ্রিহেনশন বলুন, আশঙ্কা, ও আসবে কি আসবে না, পরীক্ষাটা ভালো হবে কি হবে না, হ্যাঁ, ফিয়ার আমি মরে যাব না তো, ফিয়ার অফ ডেথ তো আপনারা অনেক ওষুধই করেছেন, ভালো গল্প বলতে পারবেন আমার থেকে। টিমিডিটি, ভীরুতা, এইগুলো সব মেন্টাল লেভেলে আসবে। ফিজিক্যাল লেভেলে কি আসবে, সেন্সিটিভ টু কোল্ড, চিলিনেস, এবং তার ডিজায়ার টু ওয়ার্মথ, তারা কিন্তু ওয়ার্মথ চাইবে, গরম চাইবে। এবার র্যাভেনাস হাঙ্গার, প্রচন্ড খিদে, এবং ডিজায়ার ফর সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড ফ্যাট। আমরা তো ডিজায়ার সুইট, সাওয়ার, ফ্যাট সবসময় আমরা করছি না। এটা কোনটা, সোরার হচ্ছে সেকেন্ডারি স্টেজের সিমটম। এবার তারপর ফ্রিকোয়েন্ট হেডেক, ওয়ান সাইডেড, দ্যাট মিনস ওয়ান সাইডেড মানে যেটা বাংলা একদোষী রোগ বলে, খুব ডেঞ্জারাস ব্যাপার, সারতে চায় না। স্কিনে কি পাবো, স্কিনে ড্রাইনেস পাবো, আনহেলদি স্কিন পড়েছেন তো, সালফার পড়তে গিয়ে, তারপরে ধরুন হিপার পড়তে গিয়ে, এইগুলো পড়তে গিয়ে তারপরে আনহেলদি স্কিন পান তো, হ্যাঁ, ফ্রিকোয়েন্ট বয়েল, ঘন ঘন ছোট ছোট বয়েল হয়, হয়, ফোড়া হয়, এইগুলো সব তো আপনার পান তো। তাহলে এইবার ব্যাপার হচ্ছে কি, এই যে জিনিসটা আপনি পেলেন, এইগুলো সব কিন্তু সেকেন্ডারি স্টেজ। আর সোরা তো খুব একটা বেশি স্টেজ চেঞ্জ করতে পারে না, মানে চেঞ্জ বলতে এই ফাংশনাল চেঞ্জটাই মেনলি করে। এবং ক্রনিক ক্ষেত্রে কি হয়, এই যে অর্গান ফেলিওর হয়, বা অর্গানটা কাজ করছে না ঠিক মতো, একটা অর্গান ফেলিওর মানে সেটা অর্গান ফেলিওর তো মরেই যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন লিভার টেস্ট করে, সরি, আমি এলএফটি করে বা লিভারে আদার্স পরীক্ষা করে দেখতে পাই লিভার ইজ ওকে, কিন্তু লিভারের ফাংশন আপনি হচ্ছে না, বুঝতে পারছেন, তার পেটের গন্ডগোল থেকে ধরতেই পারছেন যে তার লিভারের ফাংশন কোনোভাবে হচ্ছে না। এই যে ফেলিওর, যেটা এগুলো ফাংশনাল ঘটনা, এই ফেলিওর গুলো কিন্তু সোরার টারসিয়ার স্টেজে আসে, প্রথম স্টেজে এটা আসে না। এবং টিস্যুগুলো হার্ড হয়ে যায়, এবং ওই জন্য ওই যে ওটাকে নোডিউলাস বলে বা নোট বলে, আপনি দেখবেন ভেতরে তার ওই অর্গানগুলো, সব অর্গানের যে কাভারিং গুলো যেগুলো আছে, এইগুলো কিন্তু হার্ড হয়ে যাবে। এই যে চেঞ্জ গুলো যেগুলো হচ্ছে, এগুলো সব কিন্তু সুপারফিশিয়াল লেভেলে এই চেঞ্জ গুলো হবে। হার্ড হলে পর, যেমন হার্টের যদি পেশির ইয়েটা হার্ড হয়ে যায়, তাহলে তাতে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে। ইলাস্টিসিটি নষ্ট হলে আপনার অবস্থাটা কি হবে বুঝতে পারছেন, হার্টের মুভমেন্টটা গন্ডগোল হয়ে যাবে। যদি এটা খুব খুব দূর পর্যন্ত এগোয় না, ফলে সোরা তবু মন্দের ভালো। তাহলে সোরা নিয়ে এইটা প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। কেন প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি আমাদের জানা দরকার, লাস্ট টাইম একটু বলবো, এখন বলবো না। এবার আমি চলে আসছি সাইকোসিস। আমার খুব
সৌভাগ্যই বলুন আর দুর্ভাগ্যই বলুন, প্রচুর গনোরিয়ার পেশেন্ট আমি একটা সময় দেখেছি। এখন আর পাওয়া যায় না, এখন লোক খুব সতর্ক হয়ে গেছে। গত কয়েক বছর একটা পাইনি, সাপ্রেশন পেয়েছি, যে সাপ্রেস করে আমার কাছে এসছে, ডাইরেক্ট একদম গনোরিয়া নিয়ে এসছে, এরকম ঘটনা ইদানিং আর আমি বহু বছর পাইনি। তো এই যে ব্যাপারটা হচ্ছে সাইকোসিস যেটা হয়টা কি, এর হচ্ছে ইউরেথ্রাল ডিসচার্জ হবে, সেটা যে গনোরিয়া হতেই হবে তা তো নয়। সাইকোসিসের ক্ষেত্রে ইউরেথ্রাল ডিসচার্জ সেটা কি হবে, ঠিক হবে ইওলিস গ্রিন। এই যে ইওলিস গ্রিন আপনি ডিসচার্জের কালারটা যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন, এই কালার গুলো কিন্তু হচ্ছে সব সাইকোসিস। আরেকটা হচ্ছে খুব বৈশিষ্ট্য হচ্ছে কি না, ফিস গ্রিন ওডর, আষ্টে গন্ধ, আর হচ্ছে মাস্টি ওডর। মাস্টি ওডর মানে কিরকম, বর্ষাকালে ভ্যাপসা গরম হয় না, একটা ভ্যাপসা গন্ধ থাকে না ড্রেনের ধারে ইয়ের ধারে, ওই যে ভ্যাপসা গন্ধ, বা যে ঘরটা বহুদিন বন্ধ আছে, এই ভ্যাপসা মাস্টি ওডর, এইগুলো কিন্তু সাইকোসিসের আন্ডারে পড়ে। এইগুলো কিন্তু পেশেন্ট কিন্তু তার মেন্সের ইয়ের ক্ষেত্রে পিসি ওডর বলে, তো পিসি ওডর বলে। তো আমরা যখন একটা ন্যাট্রামিওর দিতে যাচ্ছি একটা পেশেন্টের, ধরুন একজন মহিলা পেশেন্ট, সে যখন বলছে যে আমার মাসিকটা খুব আষ্টে গন্ধ মারাত্মক হয়, তখনই আমরা বুঝতে পারছি এই ন্যাট্রামি আর নাই, এবারটা চলে গেছে, মেডোতে চলে গেছে। এইগুলো তো গল্প তো আপনার আগেই করছি, ন্যাট্রাম কি করে মেডোতে যায়। তাহলে এই যে সাইকোসিস যে প্রাইমারি লক্ষণ যেটা আছে, পিসি ওডোর বা আষ্টে গন্ধ বা মাস্টি ওডোর, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেন্সের ক্ষেত্রে পাবেন, ঘামের ক্ষেত্রে পাবেন, হ্যাঁ, ঘামের ক্ষেত্রে আপনি পেয়ে যেতে পারেন, না পাওয়ার কোনো ইয়ে কিছু। আরেকটা কি পাবেন, জেনিটাল ওয়ার্ড পাবেন। জেনিটাল ওয়ার্ড পাবেন মানে ওই জেনিটাল ওয়ার্ডে বুঝতে পারছেন বাংলা কি বলবো, যৌন দ্বার আর কি, সোজা কথা তাই তো হবে মনে হচ্ছে। ওখানে ওয়ার্ড পাবেন, যেটা ফিগ ওয়ার্ড যেগুলোকে বলে, এইটা হচ্ছে আপনি সাইকোসিস ওখানে পাবেন। ওগুলো সাপ্রেশন গল্প পরে হবে। মেন্টাল স্টেজে আপনি কি পাবেন, ওভার অ্যাংসাস স্টেট। আগে আমি কি বললাম, অ্যাংজাইটি বলেছিলাম সোরার ইয়েতে, কোথায় না ওই সেকেন্ড প্রাইমারি স্টেজে আমি বলেছিলাম যে অ্যাংজাইটি হবে, প্রাইমারি না সেকেন্ডারিতে, সরি, অ্যাংজাইটি হবে। এখানে ওভার অ্যাংসাস, তাহলে বোঝা গেছে অ্যাংজাইটিটা সোরা ওভার হয়ে গেল। এই ওভারটা যখন, এই এক্সেসটা যখন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সাইকোটিক যখন যোগ হচ্ছে, দ্যাট ইজ মিক্সড ম্যাথড। এইগুলো আপনি পেশেন্টের ধরে, আমার টেনশন অনেক, একটা কচি বাচ্চা যে 5-6 বছরের পরে ডাক্তারবাবু আমার অনেক টেনশন, আমি তাজ্জব হয়ে যাবেন, আমার সময় তো টেনশনের ব্যাপারই ছিল না। আমরা ভয় টয় পেতাম, মারধর খাওয়ার ভয় পেতাম, কারণ খুব ভালো ছিলাম, তো খুবই ভালো ছিলাম। তা আজকে ওই যে রেপার্টারিটা করবো তখন বুঝতে পারেন কেমন ভালো ছিলাম, একটু টের পেয়ে যাবেন আপনি, খুব ভালো ছিলাম, সে বলার মতো নয়। তা এইখান থেকে তাহলে কি হচ্ছে, আরেকটা কথা বলছি কি, এখানে মেন্টাল স্টেটের ডিজায়ার টু এক্সামিন দ্য এফেক্টেড পার্ট। এফেক্টেড পার্টটা বারবার সে দেখে যে ওখানে কেমন আছে, কিরম হলো, এটা দেখে। এবার এইটা তো ফিজিক্যাল ইয়ে হচ্ছে, কিন্তু মেন্টাল স্টেটে কি হচ্ছে, মনটা ওইখানেই পড়ে থাকে। হাত দিতেই হবে এমন কোনো কথা নেই, পেশেন্ট বলবে কিন্তু আমার মনটা ডাক্তারবাবু ওইখানেই পড়ে থাকে, আমাকে সারিয়ে দিন, আমি এর থেকে মুক্তি পাচ্ছি না। এই যে মনটা পড়ে থাকছে, এই যে পারসিস্টেন্সি, এটা যে ফিক্সড হয়ে থাকছে, ওখান থেকে নড়াচড়া করছে না, এই যে জায়গাটা যেটা, এইটা হচ্ছে সাইকোসিসের হ্যাঁ 50% গেল, আর রিস্ক নেবো না। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সাইকোসিসের প্রাইমারি স্টেজে এইগুলো সব আমরা পাচ্ছি। এবার সেকেন্ডারি স্টেজে আমরা চলে আসি। সেকেন্ডারি স্টেজে কি পাচ্ছি, ওভার গ্রোথ পাচ্ছি, রিউমেটিজম পাচ্ছি, ক্যাটারাল কন্ডিশন পাচ্ছি, পেলভিক ইনফ্লামেশন। পেলভিক ইনফ্লামেশন বলতে যারা ওই পেলভিক যে স্ট্রাকচার গুলো আছে সবগুলোর ইনফ্লামেশন কিন্তু সাইকোটিক এর নেচার। ইভেন এই যে ইয়ে দেখতে পাবেন আপনাদের কাছে আসবে অনেকে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসে, সেটাও সাইকোটিক হতে পারে, কিন্তু সেটা সিপিলিটিক যে হয় না তাও তো নয়, সিপিলিটিকও হয়। সাইকোটিক হলে কি করে বুঝবো, না সে হাত দিয়ে চেপে ধরে সামনের দিকে ঝুঁকে পড়বে, এইটা হলে তার রিলিফ হবে, এইটা হচ্ছে রিলিফ হবে। সিপিলিটিকের ক্ষেত্রে কিন্তু
তা হবে না। এবং সিপিলিটির ক্ষেত্রে সে বলে গরম সেক দিলেই বেরিয়ে যাচ্ছে, প্রচন্ড ব্যথা, হাত ছোঁয়ানো যাচ্ছে না। এই যে হাইপার সেন্সিটিভ, শুধু সেন্সিটিভনেস ডিজিজ সোরা, হাইপার সেন্সিটিভ যখন হচ্ছে তখন কিন্তু ওটা সোরা শুধু না, সোরার সঙ্গে ওটা সিপিলিসও মিশে আছে। তাহলে এই যে একটা কন্ডিশন, যেটা ইনফ্লামেটারি যে প্রসেস যেটা হচ্ছে, এইটা খুব, এই সিপিলিটিক প্রসেসটা খুব ডেঞ্জারাস, পেশেন্ট মারাও যেতে পারে বাস্ট হয়ে। এর ফলে বুঝে করবেন, এখানে যদি সিলেকশন ঠিক করতে পারেন, আমি বহু সিলেকশন আমি অপারেশন টেবিলের দোরগোড়ায় করেছি, সিলেকশনটা করতে গেলে আমাকে টোটাল রেকর্ডিং করে তবে আপনাকে করতে হবে। আর এখান থেকে ডিসচার্জ কিরকম বেরোবে, ঠিক, হ্যাঁ সরি ওভারিয়ানের ওই পেলভিক স্ট্রাকচারগুলো হয়ে গেল। এবার নখের ক্ষেত্রে আসছি। নখ হচ্ছে ঠিক হবে, মোটা, ইরেগুলার অ্যান্ড করুগেটেড নেলস, এগুলো পাবেন। এখন ব্যাপার হচ্ছে যে আপনি তো এই থিক নেল তো আপনি এর মধ্যে পাবেন, ধরুন গ্যাপাইটিসের মধ্যে পাবেন। গ্যাপাইটিস তো শরিকের নেচার, গ্যাপাইটিস শরিকের নেচার হলে ওর মধ্যে সাইকোটিক সিমটম এটা আছে। ফলে ব্যাপার হচ্ছে যে যখন মেডিসিন সিলেকশনটা করবেন, যখন টোটালি যদি পেশেন্টটা যদি সাইকোটিক না হয়, শুধুমাত্র ওই সিমটমের উপর ভিত্তি করে দিয়ে আপনি যদি করেন তাহলে সাপ্রেশন হয়ে যাবে। এইগুলি আপনাদের আমি অ্যালার্ট করার জন্য আমি এই আলোচনাটা অলরেডি করছি। এবার মেন্টাল সাইডে তার কি হবে, এই সেকেন্ডারি ক্ষেত্রে সাসপিসিয়াস, জেলাসি, ডিসিটফুল, ফরগেটফুলনেস, অ্যাবসেন্ট মাইন্ডনেস। সাসপিসিয়াস তো বলতে হবে না, সন্দেহবাতিক, জেলাসি, এগুলো তো আছে, ডিসিটফুল, প্রতারক, ফরগেটফুলনেস। এর ফরগেটফুলনেসটা কেমন হবে, পেটে আসছে মুখে আসছে, পরীক্ষায় গিয়ে, হ্যাঁ পরীক্ষায় গিয়ে আমি ভুলে গেছি, পরীক্ষা থেকে বেরিয়েছে সব মনে পড়ে গেছে, লিখে আসতে পারি। আমার ছেলে ভালোই, কিন্তু পরীক্ষায় গিয়ে এরকম করে ফেলে, সে পরীক্ষায় গিয়ে তখন আর মনে পড়ে না। এই যে তার মনে পড়তে দেরি হচ্ছে, তার মানে কি, সে সিগন্যাল দিল, কি গো, হ্যাঁ কেলে রানা প্রতাপের জীবনীটা লিখতে হবে, সিগন্যাল দিল, ওরা অ্যাকসেপ্ট করলো, হ্যাঁ অ্যাকসেপ্ট করলে তো আমার কি ইনফেক্টেড হলো ওই নির্দেশটা। তারপর কি হলো, ওখানে কি হলো, ইনকিউবেশন পিরিয়ড চলছে, সঙ্গে সঙ্গে ইনকিউবেশন হচ্ছে না, অনেকক্ষণ পরে বা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তার কি হলো, তার ফলটা আসে, হ্যাঁ এই তো প্রতাপ এই করেছিল, সেটা তার কাজে লাগবে না। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, যে এই যে প্রসেসটা, যেটা এই প্রসেসটা কিন্তু রোগীর ক্ষেত্রে আমাদের ভালো করে বুঝে নিতে হবে, কোন পেশেন্টটা কোন স্টেটে আছে। এবং এই সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে ফরগেটফুলনেস যেটা হবে, সেটা তারা কিন্তু পরে মনে করতে পারে। সাইকোটিক আরেকটা ব্যাপার আছে, সে কিন্তু ওল্ড গুলো ভালো মনে রাখতে পারে, পুরোনো আমলে যা যা হয়েছে খুঁটিনাটি একদম ওয়ার্ডটা পর্যন্ত মনে রাখতে পারে, কিন্তু বর্তমানটা ভুলে যায়। দিস ইজ অলসো ইনকোঅর্ডিনেশন, এটাও সাইকোটিকের মধ্যে পড়ে যাচ্ছে। এবার টার্সিয়ারি স্টেজে আসছি। টার্সিয়ারি স্টেজে গাউট, বুঝতে পারছেন, গাউটের সঙ্গে রিলেটেড কে, কিডনি তো রিলেটেড। যাই হোক, তা গ্ল্যান্ডুলার সোয়েলিং আসছে, ডেভেলপমেন্ট অফ ম্যালিগন্যান্সি। তাহলে ম্যালিগন্যান্সিটা কোন স্টেজে, থার্ড স্টেজে, দ্যাট মিনস টার্সিয়ারি স্টেজে। ফলে আপনার যতক্ষণ ম্যালিগন্যান্সি না আসছে ততক্ষণ কিন্তু আপনার সুবিধে আছে ওটাকে ঘুরিয়ে দেওয়ার। আমি যেমন ধরুন একটা ব্রেস্ট টিউমারের কেস আমরা দেখি, আমরা সবসময় আগে দেখি যে তার নিপিলের কালারটা চেঞ্জ হয়েছে, নিপিলের কালারটা যদি চেঞ্জ হয়ে থাকে বা ইনভার্টেড যদি হয়ে থাকে নিপিলটা, তাহলে কিন্তু খবর আছে, ওটা কিন্তু প্রি ক্যান্সারাস স্টেজ। ফলে আমরা টিউমারটা কমলো কি বাড়লো এটার থেকে বড় কথা কালারটা চেঞ্জ হলো কিনা, এবং ওই যে ভেতর দিকে যে ঢুকে বসে আছে নিপিলটা, এইটা আবার নিপিলটা সোজা হয়ে ওপেন হলো কিনা, এইগুলো আমাদের দেখার বিষয়। ইনভার্টেড থেকে ইভার্টেড যদি না হয় তাহলে বিপদ আছে। তাহলে এই যে আপনি ম্যালিগন্যান্সি যখন দেখতে পাচ্ছেন, তখন এই ম্যালিগন্যান্সি পরে এবার আপনার ম্যালিগন্যান্সি স্টেজটা দেখতে হবে, পেশেন্টের স্টেটটা দেখতে হবে। শুধুমাত্র প্যাথোলজিক্যাল বা প্র্যাকটিস অফ মেডিসিন উপর ভিত্তি করে স্টেজ নির্ধারণ করলে হবে না, পাশাপাশি তার মায়োজেমেটিক অ্যাসপেক্টও আমাকে দেখতে হবে, যে কি অবস্থা আছে, কোনটা তার মধ্যে প্রাধান্য আছে পেশেন্টের মধ্যে। পেশেন্টের মধ্যে যদি শরিক প্রাধান্য থাকে,
সে ইভেন ক্যান্সারের ক্ষেত্রে পেশেন্ট কিন্তু সার্ভাইভ করবে। সাইকোসিস হলে কিছুদিন টিকবে, সিফিলিস হলে বেশি দিন টিকবে না, সিফিলিস যদি আপার হ্যান্ডে থাকে। এবং একটা কথা কি বলছে, শুধু তাই না, ক্রিমিনাল যত ক্রিমিনাল আছে, যত ধরনের চিটিংবাজ আছে, সবগুলো তো সাইকোটিক ইন নেচার। টার্সিয়ারি স্টেজ, বুঝতে পারছেন, টার্সিয়ারি স্টেজের প্রোডাক্ট এগুলো। তো ফলে এইটা একটা ব্যাপার আছে। লাভ ফর রিস্কি বিহেভিয়ার, তার সঙ্গে যে বাজে ব্যবহার করে বা এই ধরনের যে আচরণগুলো করে তাকেই সে বেশি ভালোবেসে। ন্যাট্রাম কার্ভের মধ্যে এটা আছে, বুঝে গেছে ব্যাপারটা। ইগনেশিয়ার মধ্যে কিছুটা আছে, ন্যাট্রাম কার্ভের প্রবল এটা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে এটা কি, এই ভালোবাসাটা কি রকম, ইনকর্ডিনেশন, তো ওয়ান টাইপ অফ ইনকর্ডিনেশন। যে তার সঙ্গে খারাপ ব্যবহার করবে বা তাকে রিস্কে ফেলে দেবে, ঝুঁকির মধ্যে ফেলে দেবে, তার সঙ্গে তার ভালোবাসা হয় কি করে? আমরা তো সেখানে বুঝলে না বাবা, এখানে এই ছেলে খুব সুবিধের না, একে নিয়ে আমার সারা জীবন চলবে না, ফালতু ছেলে, এখান থেকে আমি সরে আসি। এইটা হচ্ছে একটা ব্যাপার। এবার আসা যাক সিফিলিসের ক্ষেত্র। সিফিলিসের ক্ষেত্রে হচ্ছে কি, সেখানে স্যাঙ্গার ডেভেলপ করে, ওয়ান কাইন্ড অফ আলসার। এটা আমরা এটা আজকাল আর পাই না। আমি জীবনে 2-4টে পেয়েছি প্রথম জীবনে, আমি গত 20-25 বছরে পেয়েছি বলে মনে করতে পারছি, পাই না, আমার কাছে এমনিতেও আসে কম। এবার হচ্ছে কি, এই যে এটা হচ্ছে প্রাইমারি স্টেজের হলো। এবার তার সেকেন্ডারি স্টেজের সিমটম গুলো কিরকম যাবে, স্কিনের কালারটা কিরকম, স্কিনের কি হবে, স্কিনে তার ইরাপশন বেরোলো, র্যাশ বেরোলো, কিন্তু তার চুলকানি নেই। চুলকানি নেই তার মানেটা কি, সোরাটা এখানে লেটেন্ট কন্ডিশন আছে, সিফিলিসটা আপার হ্যান্ডে আছে। কপারি ও রেডিশ ব্রাউন, কপারি রেডিশ ব্রাউন, এটা হচ্ছে কপারি কালারটা বিশেষ করে সিফিলিসের একটা মার্কা মারা জিনিস। রেডিশ ব্রাউন এটা আছে। এবার সোরনেস, পাম, হাত, পা, এগুলোর একটা সোরনেস, টাটানো ব্যথা, এটা হাত পা, পায়ের আঙুল টাঙুল, এগুলো সব জায়গায় এই সোরনেসটা, এটা কিন্তু সিফিলিসের আন্ডারে পড়বে। আর হচ্ছে কি, প্যাচি হেয়ার লস, মানে থোকা থোকা চুল পড়ে যাবে। আর আয়ের যে সব ইয়ে আছে, আয়ের যে ইনফ্লামেটরি প্রসেসগুলো, যেগুলো চোখ, সেই ইনফ্লামেটরি প্রসেসগুলো সবগুলো কিন্তু সিফিলিসের আন্ডারে পড়ে যাবে। মেন্টাল স্টেটে কি আসবে, মিলানকোলিক আসবে। আরেকটা হচ্ছে কি, অ্যাভারশন টু কোম্পানি, এসব সেকেন্ডারি চলছে। কিন্তু মিলানকোলি মানে বিষাদ। আমার ছেলেটা তো হাসে না, আমার এখনো মনে আছে, আমার এক পেশেন্ট আমাকে বলছে কথাটা, মানে আমার এমন গেঁথে গেছিল, অনেকদিন আগের কথা। আমি আমার ছেলে কি করে, ছেলের কথা বলে না, ছেলে খেলাধুলা বিশেষ কিছু, আগেতে খেলতো, এখন খেলাধুলা কিছু করে না, ও ঘরেই থাকে বেশি, অঙ্ক করে। আর কি করে, মানে কি বলবো ডাক্তারবাবু, একটা এইরকম এই বয়সের ছেলে, ওর হাসি আমি জীবনে দেখতে পাইনি, কত বছর ধরে আমি জীবনে না, কত বছর ধরে দেখতে পাইনি। ওর হাসি দেখার থেকে জ্যোতিবাবুর হাসি দেখা অনেক সহজ। মানে জ্যোতিবাবুর সম্বন্ধে একটা কথা ছিল যে তিনি নাকি হাসেন না চট করে, এইরকম সে, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা সে আমাকে ইউজ করেছিল, সেই জন্য বলতে বাধ্য হলাম। এটা রাজনৈতিক কারণে আমি বলেছি, এরকম ব্যাপারটা নয়, হোমিওপ্যাথির শিক্ষার অ্যাঙ্গেল থেকে আমি বলেছি। তাহলে কি হলো না, এই কথাটা সে বলেছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এই যে ব্যাপারটা, যেটা এই যে মিলান করে একটা বাচ্চার মধ্যে মনোমরা ভাব, বাচ্চাদের মধ্যে অ্যাভারশন টু কোম্পানি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিজায়ার কোম্পানি বাচ্চাদের মধ্যে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, অ্যাভারশন টু কোম্পানি বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা গন্ডগোল। তারপর হচ্ছে মেমোরি তো উইক থাকবেই। স্লো পারসেপশনটা হবেই, এ তো নিতে পারে না। অ্যাভারশন টু মিট, মাংস পছন্দ করে না। স্টার্সিয়ার স্টেজে চলে গেলে পরে ডিফর্মিটিস হয়। ডিফর্মিটিস মানে বিকৃতি। হাচিনসন স্টিচ, যারা একটু প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছেন তারা হাচিনসন স্টিচ জানেন।
হ্যাঁ, স্যাডেল নোজ এটা পাবেন। এরকম অনেক কিছু বিকৃতি, কোনো আঙুলটা তো, কোনো আঙুলটা বড়, কোনো আঙুলটা মোটা, তার ঠোঁটটা তো কাটা, নাক কাটা গনা, নাকটা কাটা, এরকম অনেক কিছু আপনারা পেয়ে থাকবেন। এগুলো আপনি যদি ইনস্ট্যান্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা সিফিলিটিক স্টিগমা তার মধ্যে বিদ্যমান। এরপরে কি হচ্ছে, মাইন্ডের ক্ষেত্রে কি ভায়োলেন্স, এই যত কিছু ভায়োলেন্স আছে, ভায়োলেন্স প্রচন্ড ডিস্ট্রাকটিভ, ফিক্সড আইডিয়া, সে যেটা করবে সেটা করবেই, তার জন্য তার যে কোনো মূল্য দিতে রাজি আছে। সাইকোসিসের সঙ্গে পার্থক্য কোথায়? সাইকোসিস কিন্তু তার ফিক্সড আইডিয়ার পেছনে কিছু যুক্তি থাকে, তার একটা লজিক থাকে। সে কিন্তু যদি মৃত্যুর ব্যাপার ভয় থাকে সে কিন্তু আর এগোবে না, সে নিজেকে বড়ই ভালোবাসে। কিন্তু সিফিলিটিক স্টিগমা যদি ফিক্সড আইডিয়া যদি হয়, সে একটা প্রাণকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়বে। আর এদের মগজ ধোলাই করে এদের দিয়ে অনেক কিছু করানো যায়। সিফিলিটিক স্টিগমা ধরুন রাজনৈতিক নেতাদের মধ্যে যারা মারপিট করে, যারা রাজনৈতিক দলের মধ্যে, এরা তো সমস্ত সিফিলিটিক স্টিগমা, এদের চালায় হচ্ছে সাইকোসিস। এখন আর আদর্শগত দিকগুলো তো নেই। তাহলে এই যে জিনিসগুলো আমি বললাম, এগুলো বলার পিছনে উদ্দেশ্য, সিমটম গুলো কোন স্টেজের এটা জানা খুব জরুরি। আজকে যদি আপনি দেখেন টার্সিয়ারি স্টেজের সব সিমটম আছে, সেখানে যদি তার প্যাথোলজিক্যাল চেঞ্জটা যদি খুব মারাত্মক কিছু না হয়, তাহলে কিন্তু আমি হায়ার প্রোগ্রেসিভ দিকে আমি যেতেই পারি, প্রথমেই যেতে পারি। কারণ অত দূর যাবে, সে ওই স্টেজে যাবে, আমাদের তো সেইভাবে যাওয়ার জন্য সেইভাবে তো পাওয়ার দিতে হবে। আবার যদি দেখা যায় সেখানে প্যাথোলজিক্যাল জায়গাগুলো যদি খুব গন্ডগোল থাকে, সেখানে প্র্যাকটিস অফ মেডিসিন বা প্যাথোলজির নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমাদের হোমিওপ্যাথিক কনসেপশন, মায়াজমেটিক নলেজ, হ্যাঁ, এইগুলো সব কিছু মিলিয়ে আমাকে কিন্তু ইয়ে করবো। ওই প্যাথোলজি বইয়ে লেখা আছে বলে আমি চোখ বুঝে ইয়ে করবো। আমি যেমন একবার স্যারের কাছে খুব বকা খেয়েছিল, সেটা হচ্ছে আমি তখন প্রথম গেছি তো, তা অ্যাপেন্ডিসাইটিসের একটা পেশেন্ট, স্যার হচ্ছে লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করছে। আমি স্যারকে বলছি, স্যার এটা তো স্যার সার্জিক্যাল কেস, আপনি এরকম হাতে নিলেন, এই যদি বাস্ট করে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। স্যার প্রচুর রেগে গেছিলেন। যাই হোক, আমাদের সিনিয়ররা আমাকে বাঁচিয়েছিলেন। তারপর থেকে আর এই ধরনের প্রশ্ন আমি করি, বোকা বোকা প্রশ্ন। আমি ওই যে সার্জারি পড়েছি, প্যাথোলজি পড়েছি, আমাকে প্যাথোলজি কি শিখেছে? কনফিডেন্ট লেভেল বাড়াতে শেখায়নি। জ্ঞান কি করে মানুষকে তো কনফিডেন্ট লেভেলটা বাড়াবে। জ্ঞানের তো কাজ তাই আমরা যাতে আরো বেশি কাজ করতে পারি, আমরা যেন আরো ভালো করে চিকিৎসা করতে পারি। সেটা যদি না করে, যদি ওই ধরনের জ্ঞানগুলো যদি আমাদের ভয় আর লেজ তুলে দৌড় মারার বুদ্ধি শেখায়, তাহলে ওই জ্ঞান দিয়ে কি কাজ হবে? ওই জ্ঞান তো কোনো কাজে লাগবে না, লেজ তুলে দৌড় মারা ছাড়া। ফলে আমাদের ওই জ্ঞানটা ছিল না, লাইকোপোডিয়াম সেটা দিয়েছিল। পেশেন্টটা যখন সেরে গেল, আমার জীবন, আমার চোখটা খুলে গেল। আমিও প্রচুর অ্যাপেন্ডিসাইটিসের কেস জীবনে, প্রচুর, একটু দুটো না, কয়েকশো করেছি। এখনো মাঝে মাঝে বছর দুটো একটা পাই বই কি। আমি এমনও হয়েছে যে পরের দিন তার অপারেশন হবে, আর দেখুন ব্যথাটা যদি কমে যায় তাহলে আর অপারেশন টেবিলে যেতে হবে, যেতে হয়নি। বহু পেশেন্ট এরকম আছে, যেতে হয়নি। এটা কি আমার কেরামতি? না। আপনি প্রপার রেকর্ডিং করে হোমিওপ্যাথিক নীতিমালা মেনে যদি আপনি প্রেসক্রিপশন করেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের আশ্চর্য রেজাল্টগুলো আপনি অবশ্যই পাবেন। তাহলে এই যে আমি বিভিন্ন স্টেজের আলোচনাটা করলাম, সংক্ষিপ্ত আলোচনা, অনেক ফাঁক রয়ে গেছে, ফাঁক অনেক রয়ে গেছে, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এটা করলাম। এবার মূল বইয়ে চলে আসি। Often these secondary and tertiary processes are forced upon the organism by virtue of the suppressing the myosome. ওই যে মায়োজমকে সাপ্রেস করে, মায়োজম সাপ্রেস হলে কি হবে? সাপ্রেস হলে পরে তার সিস্টেমের উপরে বা আমাদের শরীরের উপর জোর খাটাবে, তাই জোরই তো খাটায়। আমরা কি ইচ্ছা করে খারাপ দিকে পরিবর্তন করি? না ফিজিওলজি খারাপ দিকে কারো পরিবর্তন করে? তাকে পরিবর্তন করতে বাধ্য করা হয়। These suppressive measures do in a day or a week or a month. এই যে সাপ্রেসিভ মেজার, এটা কিরকম? এটা হচ্ছে মানে একদিনে হতে পারে, কয়েক সপ্তাহে হতে পারে, মাসে হতে পারে। তা বলছে হোয়াট দ্য ন্যাচারাল ডিজিজ প্রসেস উড টেক ইয়ার্স টু অ্যাকমপ্লিশ অ্যান্ড অফেন ইট লেফট অ্যালোন।
would never take place. এখানে একটা কথা এখানে বলছে যে যদি এটা ন্যাচারাল ভাবে যদি হয়ে থাকে, হ্যাঁ, ন্যাচারাল ভাবে যদি কোনো রকম এরকম ডিজিজ এলিমিনেটিং প্রসেস যদি চলে, সাপ্রেসিভ মেজারটাকে ইয়ে করার জন্য, মানে কি কাটাবার জন্য যদি ন্যাচারাল ভাবে যদি আসে, সেক্ষেত্রে কি হবে না দীর্ঘ সময় লাগে। এবং আমরা যেটা আমি বললাম যে গনোরিয়ার চিকিৎসা প্রচুর করেছি, তা গনোরিয়ার একটা স্টেজ আছে, গ্লিটি স্টেজ বলে, গ্লিটি স্টেজ বলে। আমি গ্লিটি স্টেজ 2-2.5 বছরে চলতে দেখেছি। এইটা কিন্তু এই যে গ্লিটি স্টেজটা, যেটা গনোরিয়ার জ্বালা যন্ত্রণা সম্পর্কে ধারণা নেই আপনাদের, কি ভয়ঙ্কর জ্বালা কি যন্ত্রণা সে বলে বোঝানো যাবে না। গ্লিটি স্টেজটা কিন্তু এটা কিন্তু ব্ল্যান্ড স্টেজ, এখানে কোনো জ্বালা যন্ত্রণা কিছু করে না, ওই একটু একটু করে বেরোয় সারাদিন, এই করে পেশেন্ট শারীরিকভাবে ভালো থাকে। তা এরকম পেশেন্ট আমি প্রচুর পেয়েছি একটা সময়, বলছি তো আগেই বলেছি। এটা কি করে, হ্যাঁ, তাহলে এরকম দীর্ঘদিন ধরে এটা চলে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু ওষুধ দেওয়া যাবে না, ওষুধ দিলে পরে পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। ফর ইনস্ট্যান্স গ্লিটি এটা বললাম, বাট হুইচ when suppression by operative measure, the use of strong medicine, operative measure মানে অপারেশন করে যেটা সাপ্রেশন করা হচ্ছে, মানে যেখানে আমার ডিজিজটা তৈরি হয়েছে অপারেশন করে সেটাকে উড়িয়ে দিলাম, তাহলে তো সাপ্রেশন হয়ে গেল। অপারেটিভ মেজার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তাহলে কি হবে, বা যদি আমি কোনো রকম এক্সটার্নাল ইউজ যদি করলাম, স্ট্রং মেডিকেশন করলাম, তখন কি হবে, তখন কিন্তু ইভেন ডেথ পর্যন্ত হতে পারে এই এই সাপ্রেশনের জন্য। দিস আই হ্যাভ অফেন নোটিস when the itch was suppressed, যখন ইচ মানে চুলকানি বা এগুলো সাপ্রেস করা হয়, only a year ago a boy of 6 years was affected with itch which was suppressed with sulfur ointment দিয়ে তাকে সাপ্রেস করা হয়েছিল, and was followed in a few days with convulsion। এই যে কনভালশন যেটা হয়, এপিলেপটিক কনভালশন হয়, বহু পেশেন্টকে আমরা দেখেছি স্কিন বেরিয়ে এসে তবে সেটা কিন্তু ইমপ্রুভ করতে শুরু করে। এই ক্ষেত্রে কিন্তু ওই স্কিনকে কিছু করা যাবে না, উপর থেকে কিছু করলেই বিপদ হয়ে যাবে কিন্তু। এবার কনভালশনটা সিডস হলো কখন, যখন সালফার ওয়াজ অ্যান্টিডোট, মানে সালফার পোটেন্সি যখন দেওয়া হলো, তখন সে কি করলো, তখন সে আরোগ্য হতে শুরু করলো, ওই স্কিনগুলো বেরিয়ে আসতে শুরু করলো। ইফ সিফিলিস সাপ্রেসড ইন প্রাইমারি স্টেজ, সিফিলিসটা যদি প্রাইমারি স্টেজে যদি সাপ্রেসড হয়ে থাকে, যেটা প্রাইমারি স্টেজটা আমি আগেই বলেছি, প্রাইমারি স্টেজে সিফিলিসে ওই স্যাঙ্কারটা যদি সাপ্রেসড করা, এটা যদি করা হয়ে গিয়ে থাকে, তাহলে কি হবে, ডেভেলপ ক্যাকেসিয়া মানে এখানে তার কি আছে, তার লস অফ মাসেল হবে, প্রচন্ড উইক হয়ে যাবে। এটা একটা টোটাল প্রসেস, একটা এটা দেখে নেবেন, বইয়ে ডিটেলস দেখে নেবেন। ক্যাকেসিয়া সোজা কথা একদম রুগ্ন শরীর হবে, এরপর দেখতেও পাবেন রুগ্ন শরীর পাওয়া যায়, পেশেন্ট পাওয়া যায় না তার, সেখানে তাহলে বুঝতে হবে যে তার সিপিলিটিক সাপ্রেশন হয়েছে, নাহলে এটা কোনোদিনই হবে না। When there would only a secondary manifestation, we know that the force process, hasten as well as magnified the suppressed measure। বলছে যদি সাইকোটিক যদি সাপ্রেশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, যে তার ওই এক্সপ্রেশন যেগুলো হচ্ছে, যেগুলো মানে ওষুধ দেওয়ার পর যেগুলো ওই সাপ্রেশন হওয়ার পরে যে সিমটমগুলো ডেভেলপ করছে, সেই সিমটমগুলো কিন্তু আরো ম্যাগনিফাইড হয়ে যাবে, মানে আরো অনেক বেশি জোরালো হয়ে যাবে। যেটা আমি ওই অ্যাংজাইটির ক্ষেত্রে বললাম, অ্যাংজাইটি, সিম্পল অ্যাংজাইটি, ওভার অ্যাংজাইটি সাইকোসিসের ক্ষেত্রে। আপাতত এইটুকুই আজকে পড়া হলো। আজকে এইটুকুই আমি রাখলাম, এর বাইরে আমি আর যেতে চাইছি না। এইবার অনেক এখানে সিনিয়র কে কে আছে আমি জানিও না, ফলে যদি একটু কোনোরকম হ্যাঁ স্যার।
আসলে রঘুনাথ ঘোষ স্যার উপস্থিত ছিলেন কিন্তু নেই। আচ্ছা, দেখছি স্যার। আজকের আলোচনাটা বোঝা গেছে, সিমটম গুলো কোন গ্রেডের পাওয়া যাচ্ছে এটা তো চিনতে হবে। দেখো, না চিনলে পরে প্রেসক্রিপশনের লেভেলটাই তো গন্ডগোল হবে। আচ্ছা স্যার, অ্যাডিং না করে প্রশ্ন রাখি, প্রশ্ন যারা থাকে যদি। আচ্ছা, যতটুকু আলোচনা হলো না, তার উপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করুন। স্যার যতটুকু আলোচনা করলেন। কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন স্যারকে। জয়ন্ত বিশ্বাস স্যার কিছু বলবেন? না স্যার। স্যার তাহলে দ্বিতীয় পর্ব শুরু করা যাক নাকি? হ্যাঁ, তো কোনো প্রশ্ন দেখছি না। কোনো প্রশ্ন কোনো কিছু প্রশ্ন নেই তাই? দেখছি না। না স্যার। কোনো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আর কি করবো? তাদের কিছু করার নেই। তাহলে এক হতে পারে যে কেউ বোঝেনি, অথবা সবাই বুঝেছে, যে কোনো একটা হয়েছে। শ্যামল ব্যানার্জি স্যার কিছু বলবেন? না না, আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি দ্বিতীয় পর্বে শুরু করুন। শুরু করব দ্বিতীয় পর্ব, রেপার্টারি। আচ্ছা, রেপার্টারি বাবা, ওটা তো পড়ে শোনাতে হবে। এখন আমি যদি ওখানে দেখে পড়াতে যাই, তাহলে তো আমাকে এখান থেকে বেরিয়ে গিয়ে বলতে হবে। ওইভাবে বললে কি কথাটা ঢুকবে কি আমার কথাটা? আচ্ছা, আমি কি দিব স্যার, ওইতে মেসেজে লিখে দেবো? মেসেজে লিখে একজন বলে দিলে খুব ভালো হয়। ইয়েকে আচ্ছা স্যার, তাহলে সুমন, আমি আমি সৌমাল্য পড়বে? কি জানি না, তুমি যদি করতে পারো করো। তুমি তো অভিজ্ঞ না এদের আচ্ছা মধ্যে। ঠিক ঠিক আছে সুমালো স্যার, তুই আমি পড়ে শোনাচ্ছি। সুমালো দেখে না ভালো করে, হ্যাঁ হ্যাঁ কাজে লাগবে না। তোকেই করতে হবে, তুই তো এখন ইয়াং, তোকেই হ্যাঁ বেশি হ্যাঁ করতে হ্যাঁ, হবে। আস্তে আস্তে তৈরি করে নি, তারপর দেখা যাবে। হুম, আচ্ছা, আমি স্যার একটু দিচ্ছি, গল্পটা আমি যদি পারি এতে দিচ্ছি আমি। একটু সময় নিচ্ছি, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা তো আমি একটুখানি মুখ আচ্ছা দেখাবো। স্যার, এই মেসেজে দেখুন তো গল্পটা হ্যাঁ, গেল। দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখতে হ্যাঁ। পেয়েছি। আবার চলে গেল কোথায়? আবার চলে গেছে। মেসেজে দেখুন, পাবেন ওইখানে। গল্পটা আমি পড়ছি তাহলে, হ্যাঁ হ্যাঁ সবাই দেখতে পাবে তাহলে। হ্যাঁ, গল্পটা, হ্যাঁ। এবার আমি পড়ে পড়ে শোনাই আর গল্পটা বলি। আমার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে তো? একদম ক্লিয়ার স্যার। আচ্ছা, গল্প এক, এটা তুমি করে দিয়েছো, আমি ওটা করিনি। খুব সুন্দর, ভালো করেছো। গ্রামের নাম পোলবা। এটা এখান থেকে কোনো রুব্রিক হবে? এনিওয়ান? গ্রামের নাম পোলবা, আমি তখন তৃতীয় শ্রেণীতে পড়ি। আচ্ছা, একটু পড়ে শোনাই। আমি তখন তৃতীয় শ্রেণীতে পড়ি। রবি মাস্টার ছিলেন
ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তিনি ধনী পরিবারের সন্তান। তিনি মাত্র 1 টাকা বেতন নিতেন, বাকি টাকা বিদ্যালয়ের তহবিলে জমা করতেন। ব্যাস, আগে এইটুকু হোক। গ্রামের নাম পোলবা। আমি তখন তৃতীয় শ্রেণীতে পড়ি। রবি মাস্টার ছিলেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। তিনি ধনী পরিবারের সন্তান। তিনি মাত্র 1 টাকা বেতন নিতেন, বাকি টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দিতেন। এটা কি হবে? ঘামছি। অদ্ভুত তো, এই শীতে ফ্যান চালাতে ঠান্ডা লাগবে। বন্ধ করে আর আস্তে কথা বলো। যদি আসি, কেউ কোনো উত্তর দেবে যেটা বললাম? এখানে অনেকে উপস্থিত আছেন, আপনারা চেষ্টা করুন। কেউ নেই? তিনি ধনী পরিবারের সন্তান, এতদূর পর্যন্ত হয়েছে স্যার। হ্যাঁ, তিনি মাত্র 1 টাকা বেতন নিতেন, বাকি টাকা বিদ্যালয়ের তহবিলে জমা করতেন। তিনি 1 টাকা বেতন নিতেন, বাকি টাকা বিদ্যালয়ের তহবিলে জমা করতেন। এটা কি হবে? এতটার মধ্যে এখান থেকে কি আসবে? কিছু আসবে কি? এনিওয়ান? তুমিও বলতে পারো, কেউ না বললে তুমি বলবে, আর কি করে যাবে। এখানে তো অনেকেই আছে, আমি বলবো না স্যার। কেউ বলুক, অনেক ছেলেই তো আছে। অনিন্দ আছে, সাগর দাদাও আছে। বলুক কেউ। বলতে পারবে না আমি আলোচনা করব? স্যার আলোচনা করুন আপনি। গ্রামের নাম পোলবা, এখান থেকে কিছু হবে না। আমি তখন তৃতীয় শ্রেণীতে পড়ি, এখান থেকে কিছু হবে না। রবি মাস্টার ছিলেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। এটা একটা হতে পারে। তারপর কি হচ্ছে, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, তিনি ধনী পরিবারের সন্তান। তিনি মাত্র 1 টাকা বেতন নিতেন, বাকি টাকা বিদ্যালয়ের তহবিলে দান করতেন, জমা করতেন। তাহলে এখান থেকে এই যে জমা করতেন যেটা ব্যাপারটা, তার মানে কি এটা সোশ্যাল ওয়ার্ক করতেন তো? ধনী পরিবারের ছেলে হলেই কি সোশ্যাল ওয়ার্ক সবাই করে? তা তো নয়। এবং এইখানে এই যে সে কি করছে, স্কুলে দান করছে, এটা ওয়ান কাইন্ড অফ সিম্প্যাথি, এক ধরনের সিম্প্যাথি। তো সিম্প্যাথির সঙ্গে বেনিভোলেন্স বলে একটা কথা আছে। বেনিভোলেন্স মানে হচ্ছে, সেটা একটু পার্থক্য আছে। বেনিভোলেন্স হলো কিন্তু ওয়ান কাইন্ড অফ সিম্প্যাথি। সিম্প্যাথির সঙ্গে বেনিভোলেন্সের পার্থক্যটা কোথায়? সিম্প্যাথি কারো বিপদে পড়লো, কেউ অসুবিধায় পড়লো, তাকে সাহায্য করলো, ব্যাস মিটে গেল। ওইটুকু সাহায্য করলো, তারপরে তার কথা আর সে মনেও রাখে না। বা ভবিষ্যতে যদি দেখা হয়, তখন সে যদি কথা না বলে, তখন মনে মনে রাগও করে, ওহ আমি এত বড় উপকার করলাম, বইপত্র সব কিনে দিলাম, আমাকে দেখলো না। এখানে তার আশা থাকে, লুকানো আশা থাকে। দেখবে অনেকে এরকম বলে বলে ইয়েতে পেশেন্টরা বলে বলে হ্যাঁ দয়ামা আগের খুব ছিল, এখন সব কি বলবো, সব নাটক করে, ওই জন্য আর এখন আর কাউকে দিতে ইচ্ছা করে না, ভরসাও করতে পারি না, দেই না কাউকে, এরকম কথাটা বলে। বেনিভোলেন্সটা কি?
সে দায়িত্ব নেবে। যেমন ধরুন একটা বাচ্চা, গরিব বাচ্চা, পড়াশোনায় খুব মেধাবী, তার বইপত্র জামা প্যান্ট কিনে দিল, ব্যাস হয়ে গেল। তারপরে আজ সারা বছর কি করছে খোঁজ নেবে না। বেনিভোলেন্স হলে কি করবে, সারা বছরটা তাকে সাহায্য করে যাবে এবং তাকে সোজা কথা একটা সার্বিক সাহায্য, যেটার দ্বারা সে প্রতিষ্ঠিত হতে পারে বা যেটার দ্বারা একটা ফল আসবে, এইটার জন্য সে সাহায্য। দ্যাট ইজ বেনিভোলেন্স। বেনিভোলেন্সের তাহলে কি হচ্ছে, সিম্প্যাথির ডিগ্রিটা ওখানে কিন্তু একটু বেশি, যদিও ওখানে ড্রাগ কম আছে, আমি কেন্টের রেপার্টরি অনুসারে বলছি। তাহলে এটা বেনিভোলেন্স। এবং আমাদের স্যার কেসি দাস এটাকে বেনিভোলেন্স না পেলে সিম্প্যাথিক ধরে নিবি, কিন্তু সিম্প্যাথিক ধরে নিলে পরে এটা কিন্তু অত্যন্ত গভীর সিম্প্যাথি, সাধারণ সিম্প্যাথি নয়। একটা লং টার্ম উপকার মায়ের সাথে মানুষকে করতেই পারি, কিন্তু একটা মানুষের বছর পর বছর উপকার যদি কেউ করে, হ্যাঁ, একটানা করে যায় যদি উইদাউট এনি ইন্টারেস্ট, তাহলে সেটাকে কি বলা যাবে, সেটাই বেনিভোলেন্স। বেনিভোলেন্স হলো। এরপর কি হয়েছে, আমি খেলার জন্য মাঝে মাঝে জানলা গলে পালিয়ে যেতাম, এটা কিছু হবে? আমি খেলার জন্য জানলা গলে পালিয়ে যেতাম, এগুলো কি ছোটবেলা বাচ্চারা করে নাই? এটা হবে না স্যার। কেন হবে না? কেন হবে না বলতে হবে তো। স্যার এটা বিপজ্জনক হবে। খেলার প্রতি তার তীব্র আকর্ষণ। হ্যাঁ, কে বলছেন বলুন। আমি নিউটন বিশ্বাস বলছি, এটা সম্ভবত চঞ্চল প্রকৃতি বা দুরন্তপনা এরকম কিছু হবে। কি বলছে? দুরন্তপনা, চঞ্চল প্রকৃতি। চঞ্চল প্রকৃতি দুরন্ত কথা, সে খেলার জন্য যাচ্ছে, পরিষ্কার তো বলছে। যেটা বলছে পাতে কি আছে দেখতে হবে তো। সেটা বলছে খেলার জন্য মাঝে মাঝে জানলা গলে পালিয়ে যেতাম। সেটা বলছে খেলার জন্য সে পালিয়ে যেত, কিসের জন্য সে যেত সেটা তো সে স্বীকার করছে। চঞ্চলতা তো পড়ায় মন বসবে বা স্কুলে মন বসবে না, সেগুলো তো অন্য কথা। ক্লাসে কি খেলার করছে? প্রতি আকর্ষণ বেশি স্যার। হ্যাঁ, খেলার প্রতি আকর্ষণ বেশি, মানে খেলা পাগল এক কথায়। হ্যাঁ, খেলা পাগল বলতে, খেলা পাগল। তাহলে রুব্রিক কি হবে স্যার? এটা বাচ্চাদের মধ্যে পাবে। বাচ্চাদের মধ্যে অ্যাভারশন টু প্লে হলে পরে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চাদের ক্ষেত্রে এইটা যদিও সিমটম একটা, কিন্তু হলেও অতটা গভীরতা নয় এর। তবু আমাকে নিতে হবে তো। পালিয়ে যেত স্কুলের জানলা গলে পালিয়ে যেত, বোঝা গেছে। জানলা দিয়ে গলে বাইরের দিকে লাফ মারতে হবে তো। ধরা পড়লে ভয় তো আছে, মার খাওয়ার ভয় আছে না? তখনকার মাস্টাররা ছাড়তো? ওরে বাবারে, কি হবে জানলা গলে পালিয়ে যেত। কেন আপনার কোনোদিন পালান নেই স্কুল থেকে? জানলা দিয়ে না করুন, খেলার জন্য পালান নি টিফিনে বা? হ্যালো, আরো তো উপস্থিত আছেন অনেকে। পীযূষ কান্তি সাহা, এই পীযূষ কান্তি স্যার, আপনি বলুন স্যার। ও তো আগে তো বলতো। সবাই একটু করে যদি পার্টিসিপেট না করে তাহলে তো মুশকিল। অন্তত কেউ বলুন। জয়ন্ত বিশ্বাস স্যার বলুন। না, কারোরই রেসপন্স পাচ্ছি না। তাহলে বলে দিই, প্লেফুল। প্লেফুল বলে একটা রুব্রিক আছে।
আচ্ছা, তারপর কি বলছে, পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম বলে তার শাসনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলাম। পড়াশোনা ভালো করলে উনি কাউকে কিছু বলতেন না। খুব খুব তখন অমায়িক লোক একদম, মানে বিস্কুট কিনে দিত, লজেস কিনে দিত, বিশেষ করে টিকটিকি লজেস কিনে দিত বেশি। ওটা আমি খুব পছন্দ করতাম। ও মাস্টারমশাই টিকটিকি লজেন্স খাবো, দাও না। তখন 1 নয়া 2 নয়া দিলে পাওয়া যেত। হুম, ওই পেলে আনন্দ কত আমাদের, ওরে বাবারে। আইসক্রিম পেতাম, আইসক্রিম খেতাম, তখন 2 পয়সা ছিল আইসক্রিম। আমার মনে পড়ে যখন ছোট তখন 2 পয়সা আমাদের সামনে। ফুচকা ছিল 5 পয়সায় 3টে না 4টে যেন, ভুলে গেছি। তাহলে মোটামুটি পরীক্ষায় ভালো ছিলাম বলে শাসনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলাম। এইটা তাহলে কি হবে? এটা কেন্টের রেপার্টরিতে নেই অবশ্য, তবু এটাকে ধরতে হবে, কারণ ড্রাগ চয়েস করতে গেলে এটা লাগে তো। কেউ বলতে পারবেন? আমি কেউ কঠিন গল্প বলে দিয়েছি নাকি কে জানে? হ্যালো, স্যার এটা ইন্টেলিজেন্ট হতে পারে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ইন্টেলিজেন্সই তো হবে। অবশ্যই ইন্টেলিজেন্ট হবে। ইন্টেলিজেন্ট আমাদের প্রেসক্রিপশন করতে লাগে না। ফসফরাস আর্সেনিকের মধ্যে যদি এখন লড়াই হয়, যদি দেখি যে ইন্টেলিজেন্সই মারাত্মক, তাহলে কি আমি তাকে আর্সেনিক দেবো? আর্সেনিক তো দেবো না, তাকে ফসফরাস দেবো। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে চা খেতে বিকেলে চলে আসতেন। তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে চা খেতে বিকেলে চলে আসতেন। তিনি মায়ের হাতে চা খেতে খুবই ভালোবাসতেন। এটা এইটুকু কি হবে? desire for tea. ডিজায়ার পর, tea. হ্যাঁ টি, টি হবে তো। তারপর কি বলছি, তিনি বেশ গরম চা খেতে পছন্দ করতেন। এটা কি হবে? A warming desire. না, ওয়ার্ম নয়, বেশ গরম। শুধু গরম হলে ওয়ার্ম হবে, A hot drink হবে। হট হবে। ইয়েস, হট হচ্ছে সিপিলিটিক স্টিগমা। এটা সিপিলিটিক স্টিগমা, সোরা সিপিলিটিক কম্বিনেশন এখানে। ফলে এখানে এই টিউবারকুলার স্টেটে এখানে ঢুকে যাচ্ছে, এরকম যদি আগুনে গরম যদি কেউ খায়। বোঝা গেছে ব্যাপারটা? প্রেসক্রিপশনে তো ওই জায়গাটা থেকে ধরতে হবে যে কোন স্টেজে সে আছে, কোন স্টেজে আছে আমাকে বুঝতে হবে না। এই জন্য দেখা যায় ক্যালকুলিয়ার পেশেন্ট অনেক সময় টিউবারকুলার প্রেসক্রিপশন হয়ে যায়। এই টিউবারকুলার স্টেটটা যদি বেশি ওখানে বারবার বিভিন্ন সিটের মধ্যে দেখতে পাওয়া যায়, আমার টিউবারকুলার মেরে দিই, ক্যালকুলিয়ার দিয়ে যাই না। খুব কঠিন জায়গায় এগুলো, মায়োজমিক এই জায়গাগুলো বুঝলে প্রেসক্রিপশন খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার তারপর কি বলছি, তিনি গরম চা খেতে ভালোবাসতেন। আমার বাবা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে খেতেন। এটা কি হবে? এমনিতে এটা বাবা, warm তা- drink desire হবে। আমরা তারপরেই দেয়া আছে, এমনিতে বাবা গরম খাবার পছন্দ করতেন না। তখন কি হবে? তারপরে তো বলছি এমনিতে বাবা গরম খাবার পছন্দ করতেন না। আবাসন। হ্যাঁ, cold food warm food aversion হতে পারে, আর cold food desire হতে পারে। হ্যাঁ কোল্ড ফুড ডিজার্টটাই হবে, ওয়ার্মটা অ্যাভারশনই হবে। অ্যাভারশন তো ধরা যাবে না, সে তো ওই চাটাকে একটু ইয়ে করে হালকা গরম হতো সে খেত, ফলে অ্যাভারশন ধরা যাবে না। কিন্তু বাবা কিন্তু ইয়ে ভাত ফাত ঠান্ডা করে খেত, জুড়াইয়ে দাও বলতো, জুড়িয়ে দাও বাবা বলতো। হুম। এরপরে কি আছে, ওই মাস্টারমশাইয়ের কথা বলছি, দুটো কথা বলছি, কি রুব্রিক হয় বলুন। মাস্টারমশাই কুকুরকে খুব ভয় পেতেন, তার বাবা জলাতঙ্ক রোগে মারা গিয়েছিলেন। এটা কি রুব্রিক হবে?
মাস্টারমশাই দেখতে হবে কুকুরকে খুব ভয় পেতেন, তার বাবা মানে জলাতঙ্ক রোগে মারা গেছিল। ওনার বাবা যেহেতু জলাতঙ্ক রোগে মারা গেছে, এটা মানে কুকুরকে ভয়টা ওই জায়গা থেকে আসছে কিনা সেটা দেখতে হবে, কারণ এটা তো কন্ডিশনাল হয়ে যাবে। কন্ডিশনাল হলে ওটাকে নেওয়া যাবে না, বোঝা গেছে ব্যাপারটা, নেওয়া যাবে না। তাহলে কুকুরে ভয় পেলেই চোখ বুজে আমরা লিখে দেবো, এরকম তো হতে পারে না আমাদের। এরপর হচ্ছে গল্প 2। আরেক শিক্ষকের কথা মনে পড়ছে, তিনি আমাকে খুব ভালোবাসতেন। এটা কি হবে? এটা ওই স্নেহশীল হবে আর কি, এটা ওই ইংরেজিতে কি হবে? অ্যাফেকশনেট, হ্যাঁ অ্যাফেকশনেট। হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই, অ্যাফেকশনেট হবে। তিনি মাঝে মাঝে বাড়িতে ডেকে এটা ওটা খেতে দিতেন। এটা কি হবে? এটা সিম্পাথেটিক হতে পারে। না, কেন সিম্পথেটিক কেন হবে? এটাও তো অ্যাফেকশন। মাঝে মাঝে ডেকে দিতেন। সিম্প্যাথির জায়গাটা কোথায়? আপনার অভাব আছে, হ্যাঁ আপনার অভাব আছে বা আপনি কষ্টে পড়েছেন, তখন আপনাকে আমি দয়া করে দিচ্ছি। আর অ্যাফেকশনের জায়গাটা তো ওইরকম অভাবের জায়গাটা নয়, স্নেহ থেকে তাকে দিচ্ছে, দিয়ে আনন্দ পায়। আপনি একটা বাচ্চাকে লজেন্স কিনে দিয়ে আপনি আনন্দ পাচ্ছেন, আর একটা বাচ্চা দোকানের সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি রে দাঁড়িয়েছিস কেন? কি করবো, আমার পয়সা নেই, আমার লজেন্স খেতে খুব ইচ্ছা করছে, তখন আপনি একটা লজেন্স কিনে দিলেন তাকে। দ্যাট ইজ সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আর অ্যাফেকশনের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝা যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে? তিনি খুব পেট রোগা ছিলেন। এটা কিছু হবে? মানে কি পেটের পোর্শনটা রোগা ছিল, এটা বলতে না না, বোঝানো পেট রোগা মানে তা নয়। পেট রোগা করে যা খেলে সহ্য হয় না তাকে পেট রোগা বলে। ও অ্যাবডোমিনাল কমপ্লেনে ভুগতেন আর কি, এরকম। হ্যাঁ, ওটা ভুগতেন। এটা আলাদা করে কিছু হবে না তো, রোগ বিকাশ করে। তিনি চপ ফুলুরি খেতে ভালোবাসতেন, কিন্তু সহ্য হতো না। এটা কি হবে? ডিজায়ার ফুড আর ইনটলারেন্স, ইনটলারেন্স। ফ্যাট অ্যাগ্রাভেশন হতে পারে। হ্যাঁ, ইন্টারনেট ঠিকই বলছি, অ্যাগ্রাভেশন। ডিজায়ার ফ্যাট হবে, ডিজায়ার ফ্যাট হলে এটা কোথায় পাবো? ডিজায়ার স্টোমাকে পাবো, ইনটলারেন্স হলে জায়গা পাবো। কোথায় পাবো? জেনারেলিটিতে পাবো। হ্যাঁ, জেনারেলিটিস ফুড ডিজায়ার ইনটলারেন্স পাবো। অ্যাগ্রাভেশন, হ্যাঁ। এবার বলছে এই সব খেলে তার অম্বলে ঢেকুর উঠতো। এটা কি হবে? এইসব খেলে তার অম্বলে ঢেকুর উঠতো। স্টোমাক সার ইরাকটেশন ফ্রম ইরাকটেশন সাওয়ার, ইরাকটেশন সার। ইরাকটেশন আন্ডারে। এটা কি খুব গুরুত্বপূর্ণ সিম্পটম? না না না, এটা কমন সিম্পটম হয়ে যাবে। মোরালেস কমন সিম্পটম। আর ঢেকুর উঠলে তার গলা থেকে বুক পর্যন্ত জ্বালা করতো। দেখি এটা কে পারে? ঢেকুর উঠলে গলা থেকে বুক পর্যন্ত জ্বালা করতো। হার্ট বার্ন হবে, হার্ট বার্ন, কিন্তু আমার কাছে রেপার্টরিটা নেই, বলতে পারছি না। কারো কাছে আছে, বলতে পারবে? তার মানে ঢেকুরে তার অ্যাগ্রাভেশন হচ্ছে, বাড়ছে ঢেকুর নিলে। হ্যাঁ, ঢেকুরে বাড়ছে, কিন্তু ওই এটা বলতে হবে তো, ওই যে গলা থেকে তার একদম বুক পর্যন্ত এই যে বাড়ছে, যেটা বুক মানে কি অ্যাকচুয়ালি পেট পর্যন্ত অ্যাকচুয়ালি। শেষ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা হার্টবার্নই তো হয়। হার্টবার্ন তো হয় ঠিকই, হার্টবার্ন তো আছে, হার্টবার্নে হয় না কথা আমি বলছি না। হার্টবার্নে তো তোমার তো বুক জ্বালা করার কথাটা বলে, গলা থেকে বলে কি? না না,
হ্যাঁ, সূক্ষ্ম পার্থক্যগুলো ধরার চেষ্টা করো। কোথায় আছে এটা? গলা থেকে বুক পর্যন্ত জ্বালা করে, এইটাই যে বুঝতে হবে যে এটা কোথায় করে জ্বালাটা। এটার জন্য অ্যানাটমি নলেজ দরকার। স্টমাক। হ্যাঁ, স্টমাক বলেছে। স্টমাকে পাওয়া যাবে না, স্টমাকে পাওয়া যাবে না বাবা, স্টমাকে বলুন পাবো আর কি কে, করে? আর আর কেউ বলুন, জোরে বলুন, গলা থেকে অসুবিধা নাই। স্টমাক তো, গলা থেকে তো, গলা থেকে স্টমাক পর্যন্ত, গলাটা বাদ দেবো কি করে? গলা থেকে বুক পর্যন্ত। এটা একটু কঠিন আছে। কেউ বলতে পারবে? স্যার এটা কি ইসোফেগাস হবে বন্ড? ইয়েস 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 ইয়েস, একদম ধরা হয়েছে। এবার এই ইসোফেগাসের বানটা কোথায় পাবো, কোন চ্যাপ্টারে পাবো? গলা থেকে বুক পর্যন্ত, মাইন্ড ইট। খুব খুব ভাবনার জায়গা। কে বললেন ইসোফেগাস? ইসোফেগাস ঠিকই বলেছে, ইসোফেগাস ঠিক হয়েছে, পাবো কোথায় ওটা? ইসোফেগাসের বার্নিং হচ্ছে এটা গলা থেকে বুক পর্যন্ত, এই কথাটা, এই জায়গাটি তো রহস্যটা। গলা থেকে বুক পর্যন্ত, আর বুক মানে তো চেস্ট তো নয়, স্টমাক হতে পারে এখানে। আর গলাটা ওই কথাটা থেকেই তো ছড়িয়ে আছে, এই দুটোর মধ্যে একটা তো হবেই। স্যার থ্রোটে গিয়ে বার্নিং দেখলে হবে? স্যার হ্যাঁ, আপার রেসপিরেটরি। না না, রেসপিরেটরি ঘটনা তো নয় এটা। এই যে স্যার জ্বালাটা কি রেসপিরেটরি ঘটনা? স্যার থ্রোটে গিয়ে দেখলে হবে? আছে, ঠোঁটের আন্ডারে উল্টো না, আমার এই যে ডান দিকের পাতায় আছে, আছে আছে, এবং ইরাকটেশনও আছে, ওই রুব্রিকের আন্ডার ইরাকটেশনও আছে, 3-4টে মেডিসিন আছে। পেয়েছেন কেউ? দেখতে হবে, পেয়েছেন? ডান দিকের পাতায় আছে। আর এটা পাওয়া গেছে? পাওয়া যায়নি? extending from stomach, the burning sensation esophagus extending from stomach, এটা হতে পারে। না, এমনিতে ইসোফেগাস তো এখানে আছে। হ্যাঁ আছে, পেন বার্নিং esophagus, ইসোফেগাসের আন্ডারে দেখুন ওখানে কি আছে, ইরাকটেশন ফর্ম আছে না? ইরেকটেশন ফ্রম আছে একটা, আর ওই এক্সটেন্ডিং ফ্রম স্টমাক একটা, আপ টু এটা আছে। এটা ইসোফেগাস তো বড় অক্ষরে দেওয়া আছে। হ্যাঁ, এসোফেগাসটা বড় অক্ষরে দেওয়া আছে, তার সাবরুবিক হিসাবে আছে। হ্যাঁ, তাহলে এটা পাওয়া গেল। এটা চট করে ওই যে গলা থেকে বুক পর্যন্ত বলা যায়, বুক মানে তো চেস্ট নয় এখানে, গলা কথাটাকে ধরতে হবে। তো কোথা থেকে শুরু হচ্ছে, সবসময় শুরুটাকে আগে ধরতে হবে। রেপার্টারি যখনই কোনো কিছু বার করতে যাবেন, অর্গানের বা কোনো কিছু অ্যানাটমিক্যাল পজিশন,
শুরুটা কোথা থেকে হয়েছে সেইটা ধরতে হবে। এটা হচ্ছে নিয়ম, রুল। এরপর কি হচ্ছে, মাঝে মাঝে বমি করতেন, এটা কি নেব? না, এটাও কখন শুনতাম। বমি করলে কষ্টের উপশম হতো, এটা কোথায় পাবো? ये एजेंट বমি नहीं হলে ये বমি ज्यादा হলে বমি করলে কষ্টের উপশম হতো, এটা কোথায় পাবো? Basement pocket है, rent pocket है, what's the catch? तो सिर्फ खटान बन गई। সে ভমিটিং এর আন্ডারে হচ্ছে অ্যাবলিউশন এর মধ্যে কি एक भी ওখানে স্টমাকের আছে কি? মধ্যে স্টমাকে ওখানে ভমিটিং আন্ডারে অ্যাভলিউশন আছে কি ওখানে? স্যার হাতের কাছে তো নেই, রেপার্টরি নেই। না, এখানে একটা ব্যাপার আছে, কি বলছে এখানে, বমি করলে কষ্টের উপশম হতো, কোনো স্টমাকের কষ্টের উপশম হতো, এই কথাটা কি বলেছে? এই কথাটা বলেছি কি এখানে? কোনো মেনশন করেছে কি অ্যানাটমিক্যাল পজিশন? না স্যার। তাহলে কি হবে এটা? তারা আছে 1411 হ্যাঁ, অ্যানালাইটিস চ্যাপ্টার আছে 14 ভমিটিং অ্যামিউলেশন। অরেন্দ্র কথাটা শোনা যাচ্ছে না ঠিকঠাক। কথাটা জড়িয়ে যাচ্ছে। বলছি জেনারেলিটিস চ্যাপ্টারে 1411 পেজে আছে ভমিটিং অ্যামিউলেশন। হ্যাঁ, ওইটাই ধরতে হবে তো, ওটাই ধরতে হবে তো, ওটাই ধরতে হবে। আজকে আপাতত এইটাই শেষ হলো। আর একটা ঘোষণা করে দিচ্ছি, দিবেন তুমি ওই কেসের ব্যাপারে ঘোষণাটা করে দাও দেখিনি বাবু। কি স্যার, ওই আপনার কোনো কেস? না, কেস আমরা কেস আলোচনা করবো তো, আজকে তো আর করছি না, এরপর থেকে আমরা অন্তত একটা করে হলো, দুটো করে, সব দিন তো ক্লাস সমান হবে না আমাদের। দরকার পড়লে আমার ক্লাস একটু ছোট করে দেবো, কি আছে, করে দিয়ে এবার তোমাদের মধ্যে থেকে ওই ওই কেস 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 নিয়ে আলোচনা করবে তোমরা, এবং আমরা প্রশ্ন করব, ক্রিটিক্যাল প্রশ্ন করবো কিন্তু। আমি তো করবো। বুঝতে পারো নি তুমি? যে দুটো কেস দেওয়া হয়েছে এই দুটো কেস কি মন থেকে বানানো না লাইভ কোনো কেস ছিল? দীপেন, ব্যাপারটা বুঝতে পারো নি তুমি? ও স্যার, এই আমাদের কোনো নিজেদের কেস আলোচনা হবে, তাই তো? না, আলোচনার মধ্যে কি, তোমার কাছে ওই ওর কেসটা লিখে পাঠিয়ে দেবে, এবার ওখান থেকে বাছাই করে নিয়ে একটা দুটো কেস আমরা এই ক্লাসের মধ্যে তাকেই বলতে দেওয়া হবে, এবং আমরা কিন্তু তাকে প্রশ্ন করবো, ক্রস কোশ্চেন করবো। সে সাফল্যের কেস বলতে পারে, ব্যর্থতার কেসও বলতে পারে, যেটা তার খুশি। সাফল্যের কেস হলে তো ক্রস কোশ্চেন করবো আমরা, এবং ওই রেকর্ডিং এর মধ্যে কোন জায়গাগুলো ত্রুটি আছে সেই জায়গাগুলো মেনশন করবো, এই জায়গাগুলো সতর্ক, নাহলে এটা হয়তো ওইটা হয়তো পার হয়ে গেছে, সবগুলো ওইভাবে পার হবে না, তাই না? আচ্ছা স্যার। আচ্ছা, এখানে আমরা পরবর্তী ক্ষেত্রে এই আলোচনাটা রাখবো যে কারো যদি কোনো কেস টেকিং করে তারা ওষুধ দিয়েছেন, কিভাবে সিলেকশন করেছেন, এবং যদি কিওর হয় বা পেশেন্ট, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কেন হলো সেইটা গ্রুপে আলোচনা করা যাবে। যদি কারো কোনো কেস এরকম হাতে থাকে আপনারা করতে পারেন, সেটা নিয়ে ঠিক হলো কি বেঠিক হলো সেটা আমরা বিচার করবে সব স্যারেরা।
সেখান থেকে কি রুব্রিক বাছাই হয়েছিল, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, এটাই স্যার বলছে। আর প্রতি মাসে দ্বিতীয় রবিবার আমাদের এই আলোচক্র গ্রুপে আলোচনা হবে। এটাই, যদি আর একটা দিন করা যায় আমরা সেই চেষ্টা করছি, এখনো পুরোপুরি বলতে পারছি না। এটাই স্যার। আর ট্রেন করতে পারলে তো আমি তোমাদের জুনিয়রদের, ওটা 1 ঘন্টা হয়তো ক্লাস হবে, কিন্তু ব্যাপার হচ্ছে জুনিয়রদের এই কেস টেকিং এর ব্যাপারগুলো, কোন জায়গাটা কি গন্ডগোল হচ্ছে, কোন জায়গাটা ফাঁক রয়ে গেছে। শোনো, আমার আজ থেকে 15-20 বছর আগে যেসব কেস টেকিং ছিল সেগুলো দেখে আমার নিজেরই হাসি, এটা সারলো কি করে, আমি এটা দিলামই কেন, আর সারলো অনেক ক্ষেত্রে বুঝতে পারি না কেন দিয়েছি। এরকম ঘটনা প্রচুর ঘটেছে আমার। আচ্ছা স্যার, তাহলে স্যার আমরা তো ফলো আপ দেখবো, ফলো আপে ল ফলো করছে কিনা শো করতে হবে তো। তাহলে আপনারা নিশ্চিন্তে কোনো কেস নিয়ে আলোচনা করতেই পারেন এই গ্রুপে, এটাই বলার ছিল। কিংবা কোনো মেডিসিন, কারো যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান সেটাও করতে পারেন, হ্যাঁ, ওয়েলকাম। কেউ যদি বলে যে আমি এই ওষুধটা নিয়ে আলোচনা করব, মানে জুনিয়র, আমি জুনিয়রদের বলছি, যে কোনো জুনিয়র যদি বলতে চায় সেক্ষেত্রে আমি ক্লাস ছোট করে দেবো, আমার ক্লাস আমি ছোট করে দেবো, ছোট করে টাইমটা বার করে দেবো, বলুক সে। কারণ এই সাহসটা না হলে হবে না, আর কাউকে কোনো জায়গায় বলতে গেলে পরে সেটাকে অনেক পড়তে হয়, এই পড়াটা খুব দরকার। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর কারো কোনো সাজেশন আছে? আর যদি কারো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। কারো কোনো কথা বলা আছে, কারো কোনো প্রশ্ন? হ্যালো হ্যালো স্যার, নমস্কার স্যার। হ্যাঁ হ্যালো বলুন। স্যার। স্যার, আমরা এই গল্প দুটোই পেলাম, আমি খুব নতুন স্যার, স্টুডেন্ট হিসেবে বলছি। তার মানে এই গল্প দুটোর থেকে, প্রথম গল্পটার থেকে আপনি সিপিলিটিক বলছেন, ওটা কি সিপিলিটিক মায়াজামের আন্ডারে রোগী হবে? মানে আমাদের যদি বলার সঙ্গে, গল্পের সঙ্গে যদি বলা যায় এটা কি মায়াজামের রোগী হবে, তার মানে এখানে কুকুরকে ভয় পায়, এখানে তো আমরা ওই জিনিসটা বুঝতে পারলাম না। এখানে তো আমরা টিউবারকুলোনা মায়াজামের আন্ডারও পড়ে। আর ওই আবার এখানে এই কি বেশ গরম চা খেতে পছন্দ করতেন, এটা সিপিলিটিক আপনি বললেন স্যার। তো এই টোটাল গল্পটার থেকে রুগীটা বা মাস্টার মশাই কি সিপিলিটিক মায়াজামের আন্ডারে হবে নাকি আন্ডারে, এগুলো ক্লিয়ার হলে বুঝতে ভালো হতো স্যার। ঠিক না, তেমনই 2 নম্বর গল্পটার থেকে। হ্যাঁ স্যার। মাস্টারমশাইকে পুরোপুরি ওরকম আন্ডারে ফেলা যাবে না। কেন? এটা ফুল কেস রেকর্ডিং তো নয়। এইরকমই যদি আপনারা স্যার মানে গল্পগুলো তুলে দিতেন তাহলে আমরা বুঝতে সুবিধা হয়। আমাদের আমাদের এখন কোনো সময় কি হয় স্যার, গুলিয়ে ফেলে। কারণ কতগুলা সিমটমসে আমরা একটা মায়াজামে ধরি, আরেকটা অন্য একটা সিমটমসে অন্য মায়াজামের আন্ডারে পড়ে, তখন আমরা কোনটা মায়াজামকে বেস করব বা আরম্ভ করব, এই ধরনের কিছু আমাদের মায়াজাম পাজল আছে স্যার। মায়াজাম ওইভাবে চিনতে হবে না, মায়াজামকে চিনতে হবে আমার দিয়ে, বৈশিষ্ট্য দিয়ে চিনতে হবে। বুঝে গেছে? 3টে মায়াজাম, সোরা, সিফিলিস, সাইকোসিস, এইটা দিয়ে সবকিছু। এবার যে যেমন পাচ্ছে এক একটা করে মায়াজাম নাম করে বই ছাপাচ্ছে আর সেগুলো বিক্রি করছে, এইসব করছে। ওটা করলে তো হবে না। আমি তো বললাম তো যে এই যে হটটা সোরা সিফিলিস কম্বিনেশন, কেন বললাম না? সোরা হচ্ছে গরম খেতে ভালোবাসে, সোরার এটা বৈশিষ্ট্য, যেটা ওয়ার্ম হবে। হটেস্ট যখন ফুড খাবে, যখন সে বলবে আমি থেকে তুলে খাচ্ছি, ওই কড়াই থেকে তুলে খাচ্ছি, বা চাটা যেই না বলার সঙ্গে সঙ্গে খেলে, একটু দেরি হলে খেয়ে তার পোষাবে না, এই যে হটেস্ট, এইটা হচ্ছে এই চরমপন্থী, মানে গরমের চরম অবস্থাটাকে সে গ্রহণ করছে, দ্যাট ইজ সিপিলিটি। সিপিলিটি হচ্ছে সবসময় চরমপন্থী। আমার আইসক্রিম খেতে যাচ্ছে, প্রবল আইসক্রিম খেতে যাচ্ছে ডিপ ফ্রিজ থেকে, দ্যাট ইজ অলসো সিপিলিটিক স্টিগমা। সিপিলিটিক স্টিগমা ছাড়া চরম জায়গায় যাবে না কেউ। বুঝে গেছে? বৈশিষ্ট্যটা বুঝতে হবে, বৈশিষ্ট্যটা। ওই এটা ওই মায়াজামের, ওটা ওই মায়াজামের, এরকম ধরলে হবে না। যেমন সুইসাইডাল টেন্ডেন্সি, সিপিলিসও হতে পারে, সাইকোসিস হতে পারে, ইভেন শরিকও হতে পারে। তো কিভাবে হবে? সে রোগীর কথা থেকে আমি ধরতে পারবো। আমি বলেছি এই কথার কোনো মূল্য নেই, রোগী কি বলেছে।
বোঝা গেছে? আমি তো প্রত্যেক এইবার ভিডিওটা শুনবেন এখানে, আমি যে কোন ক্ষেত্রে চিলি হয়, চিলি কোন ক্ষেত্রে হয়, সেই জায়গাগুলো আমি আলোচনা করেছি তো একটু, আজকে আলোচনা করেছি, ভিডিওটা শুনবেন, শুনলে বুঝতে পারবেন। আর আপনি মায়াজামের উপর কোন বই পড়েন? আমরা তো ক্লাস করছি তো মায়াজামের উপরে, অলরেডি আমার মনে হয় 53টা ক্লাস না 54টা হয়ে গেছে বোধ হয়। শুধু সোরা পড়াচ্ছি, সোরা, আর কিচ্ছু না, সোরা। আচ্ছা, আপনারা ক্লাস করুন। আর আসলে নতুন তো, যারা জুনিয়র প্রথম দিকে, তাদের একটু অসুবিধা হতে পারে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। ওই মায়াজামের উপর অনেকগুলো ক্লাস হয়েছে, হুট করে আপনি একটা বিষয় নিয়েই মানে পুরো লোকটাকে ওই মায়াজামের আন্ডারে ফেলতে পারেন না। হ্যাঁ? এই মায়াজাম গুলোর বৈশিষ্ট্যগুলো কি কি আগে চেনার দরকার আছে। এরপর তারপর আপনাকে আমরা এরপর চিনতে হবে তার গতিটা কেমন এবং ইন্টেন্সিটি, পেস আর ইন্টেন্সিটি, এইগুলো দেখে ডিসিশন আসতে হবে। শুধুমাত্র সিমটম দেখে হয় না। ওইটাই তো ভুল শিক্ষাগুলো, এটাই তো চলছে এখন বর্তমান যুগে, স্ট্যাম্প মেরে দেওয়া, এটাই মায়াজাম। কিছু কিছু ক্ষেত্রে হয় অবশ্য, কিন্তু ওটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। তারপর একটা জায়গা বললেন যে কুকুরের ভয়, আসলে কুকুরের ভয়টা পেতেন বাবা কামড়িয়েছিল বলে। এটা কন্ডিশনাল, হ্যাঁ, যেটা ভয়, ওইটাকে ধরা যাবে না, কোনো রুব্রিকেই আসবে না। ধরা যাবে না। আমার আরেকটা কেস মনে আছে, যেটা আমি মানে তাজ্জব হয়ে গেছিলাম তার কথা শুনে, ফার্স্ট ইয়ার ধরেছিলাম। তার স্বামী বলছে, অনেক ভয়টা ওরে বাবা, কুকুরে ভয় পায়, কুকুর যদি এখানে দেখে 10 হাত দূর দিয়ে যাবে, ধার কাছে যাবে না। আমি তো আজকাল একটু মানে কি বলবো, ধাক্কা খেতে একটু শিখেছি তো, আমি ধাক্কাটা খেলে আমি শেখার চেষ্টা করি। আমি জিজ্ঞেস করলাম যে আপনি এরকম কুকুর দেখে এরকম ভয় পাওয়ার কাণ্ডটা কতদিন ধরে, ছোটবেলা থেকেই? না না, ছোটবেলায় অত মানে এরকম ছিল না, এখন হয়েছে। আপনি কেন, সব কুকুরই তো কামড়াতে যায় না, আপনি তাহলে ভয় পান কেন? বলে না, কুকুর ওই গাটা ঝাড়া দেয়, গাটা ঝাড়া দিলে গা থেকে ধুলো ধুলো বেরোয়, ধুলোগুলো সে গায়ে লাগবে তো। তাহলে ফিয়ার অফ ডগ থেকে হয়ে গেল ফার্স্ট সিরিয়াস। এইবার ফিয়ার অফ ডগ লিগে ওষুধটা দিলে পরে লটারি মতন যদি কোনোভাবে লেগে যায়, সেটা আলাদা কথা। আদারওয়াইজ কেসটা তো গন্ডগোল পাকিয়ে দেবে সে। পরিষ্কার হয়েছে কথাটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। আসুন ধীরে ধীরে, আমাদের ক্লাস এখন একটু রেগুলার হয়ে গেছে ভাই, আমরা লোক পাচ্ছি না, লোকের অভাবে পাচ্ছি না, সবাই তো ব্যস্ত, প্র্যাকটিসে ব্যস্ত, তবু আমরা চেষ্টা করছি। আচ্ছা স্যার, তাহলে আমরা আলোচনা এখানেই শেষ করব, স্যার যদি অনুমতি দেন। হ্যাঁ, অবশ্যই শেষ করবে। আর আমি কিন্তু খুব আন্তরিকভাবে বলেছি, কেউ বলতে চাইলে দীপেনের সঙ্গে যোগাযোগ করতে হবে। দীপেন কোনো কেস দিতে পারেন, বা বলতে চাইলে বলবেন আপনি। এইটা মাসে একটা করে আমরা ইয়ে করব, এবং চেষ্টা করবেন ওই 20 থেকে 25 মিনিট কি আধ ঘন্টার মধ্যেই ওই ড্রাগ পিকচারটা তৈরি করা। ড্রাগ পিকচার তৈরি করাটা শিখতে হবে, কোন কোন সিমটম দিয়ে ড্রাগ পিকচারটা আসবে সেটা দেখতে হবে। আমরা এই যে যেমন ধরুন, আমি এখন ইয়ে করছি পালসেটিল, আমি কি করছি 8 নম্বর হয়ে গেছে, এখন ওটা 10-11 নম্বর পর্যন্ত চলে যাবে। আবার ওটা যদি আমাকে বলে 5 মিনিটে যদি বলতে বলে, 3 মিনিটে বলে দেবো পালসেটিলের ইয়ে ড্রাগ পিকচার, সেটাও বলতে পারবো। আবার ওইরকম অত ইলাবোরেটেড ভাবে বলতে পারবো। এইটা শিখতে হবে। একটা ড্রাগকে গুলে খেয়ে ফেলতে হবে, বেশি ড্রাগ শিখে লাভ নেই, বেশি সামলাতে পারবেন না। আমি এখন সব ড্রাগ চিনি না, সত্যি কথা বলছি, আমি শিখি। আমি এখন চেষ্টা করছি সেটা, কিছু কিছু ড্রাগে আমি আটকে যাচ্ছি, অসুবিধা হচ্ছে, প্রেসক্রিপশন মিস প্রেসক্রিপশন হয়ে যাচ্ছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা, সকলকে বিদায় জানিয়ে আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ঠিক আছে।